মূল আলোচনায় আমরা যে জায়গায় যেতে চাই যে ৮ আগস্ট নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস দায়িত্ব নেওয়ার পর আমরা বাংলাদেশে যারা মাঠে রিপোর্টিং করি, মাঠের তথ্য পাই, আমরা যেসব তথ্য পাই এখানে, যেসব তথ্য আমরা নিজেরা দেখি, নিজেরা ধারণ করি, প্রচার করি, যেমন সেটি আপনি ৮ অক্টোবরের ঘটনা যদি চট্টগ্রামেরটা দেখেন, যে সেখানে একটি ইসকন একটি সমাবেশ শেষে বাংলাদেশের জাতীয় পতাকার উপর গেরুয়া পতাকা তুলে দেওয়ার ঘটনা ঘটেছে এবং তারপর কিন্তু রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছে চিন্ময় দাসের বিরুদ্ধে সহ ১৯ জনের বিরুদ্ধে। এসব ঘটনা পরবর্তী সময় আরও নানান ঘটনায় আমাদের বাংলাদেশের গণমাধ্যমে যেসব তথ্য প্রতিবেদন প্রকাশ বা প্রচার হয় তার টোটাল উল্টো প্রতিবেদন ভারতে প্রচারিত হয়, ভারতের গণমাধ্যমগুলোতে। এমনকি ভারতে বসে শেখ হাসিনা বাংলাদেশে বিভিন্নভাবে সংগঠিত করাচ্ছে। তো ভারত সরকারের কি এখানে কোনো আপনি কিছু করার আছে? যেমন আমরা যদি এখানে ভারতের বিরুদ্ধে বা ভারতের বিষয় নিয়ে আমরা সংবাদ প্রকাশ করছি, কিন্তু আমরা যদি কোনো মিথ্যা সংবাদ প্রচার বা প্রকাশ করি, আমাদের সরকারও তো আমাদেরকে বলে অনেক সময়, অথবা তাদের পক্ষ থেকে তাদের রাষ্ট্রদূত আমাদের মানে পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানালে আমরা কিন্তু সেখানে সংশোধনী বা কোনো ধরনের করি। ভারত কি সেসব করছে, কোনো আমলে নিচ্ছে, কেন নিচ্ছে না, বা কেন, কি আপনার কাছে কি মনে হয়? দেখুন, স্পষ্টতই বোঝা যাচ্ছে যে ভারতের আশ্রয় নেওয়ার পরে শেখ হাসিনা সে আশ্রয় দেয়া নিয়েই তো আমাদের সরকারের পক্ষ থেকে তাদের বক্তব্য দেওয়া হয়েছে এবং সরকারের পক্ষ থেকে বলাও হচ্ছে যে বিচার প্রক্রিয়ার মধ্য দিয়েই তারা শেখ হাসিনাকে ফেরত চাইবেন। শুধু শেখ হাসিনা নয়, যারা অন্যরাও সেখানে আশ্রয় নিয়েছেন তাদের ফেরত চাওয়ার প্রশ্ন আছে, কেননা বাংলাদেশে তাদের বিরুদ্ধে অভিযোগ আছে এবং সেই অভিযোগগুলোর যথাযথ ন্যায় বিচার হওয়ার জন্য তো তাদেরকে এখানে বিচারের কাঠগড়ায় দরকার। এখন ভারতের দিক থেকে যেটা স্পষ্টতই ঘটলো, মানে সেটা নিয়ে আসলে ঠিক কূটনৈতিক ভাষায় কথা বলার সুযোগটা খুব কম, কেননা মানে মনে হলো যে শেখ হাসিনার এইভাবে ক্ষমতা থেকে অপসারিত হওয়া, এটাতে যেন এটা ভারত নিজের পরাজয় হিসেবে নিচ্ছে, কিংবা অন্তত ভারতের বর্তমান শাসক দল বিজেপির আচরণের মধ্যে দিয়ে এটা স্পষ্ট হচ্ছে যে এটা তাদের নিজেদের জন্য একটা পরাজয়ের মতো। মানে ফলে তাদের এই আপসেটটাকে তারা এখনো পর্যন্ত এটার সাথে খাপ খাইয়ে নেওয়ার জায়গাটা পাচ্ছেন না। ভারতের মিডিয়া, যারা ভারতের বিরোধী দল যাদেরকে গদি মিডিয়া হিসেবে আখ্যায়িত করে, তাদের বড় অংশটাই দেখা যাচ্ছে, প্রায় 59টির মতো মিডিয়া ফেক নিউজ নানাভাবে প্রচার করছে বলে চিহ্নিত হয়েছেন ইতিমধ্যে। সেই জায়গা থেকে বলা চলে যে তারা একটা মানে প্রচার করেই যাচ্ছেন, মানে বাংলাদেশকে একভাবে তারা পোর্ট্রে করা, যাকে বলে চিত্রায়িত করার চেষ্টা করছে। সেইখানে না, যে এখন বাংলাদেশে এটা কেন করছে এটা আমরা সবাই জানি। এটা কেন, আপনি এই আলোচনাটা নতুন নয়, কেননা এইটা তারা করছে, শুধু করছে তাই না, এটা কেমনভাবে মানে করা হয়েছে যার ফলশ্রুতিতে আমরা দেখতে পাচ্ছি যে একটা উত্তেজনা সৃষ্টি হচ্ছে তাদের বিভিন্ন অংশের মধ্যে, মানুষের মধ্যে, এবং সেই উত্তেজিতরা পরিকল্পিতভাবেই আমাদের ডেপুটি হাই কমিশনে পর্যন্ত আক্রমণ করছেন এবং সেটার যথাযথ সুরক্ষার ব্যবস্থা সেখানে নেওয়া হয়নি। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে ভারতের উচ্চ পর্যায়ের নেতৃত্ব বাংলাদেশ নিয়ে নানান রকম মন্তব্য করছেন এবং পশ্চিম বাংলায় একটা সরাসরি বিজেপির যে রাজনীতিক দেখা যাচ্ছে, যে শুভেন্দু অধিকারী যিনি বিজেপির নেতা, যে ভাষায় যেভাবে তিনি পুরো জিনিসটা করছেন, পরিষ্কার যে বাংলাদেশ এখন তাদের নির্বাচনী রাজনৈতিক কার্ডে পরিণত হয়েছে। এখন এইগুলোর ফলে এই ধরনের কি বলে ফেক নিউজ, ফেক পোর্ট্রে, এগুলো তাদের একটা বিরাট কি বলে যে এখন জ্বালানি, এগুলো দিয়ে তাদের নিজেদের লোককে, ফলে এটা বন্ধ তারা করবেন না, ওই একটা কারণে তো আছেই। অন্যদিকে তাদের যেটা শেখ হাসিনার জন্য মানে দরকারি হয়ে পড়েছে, যে সারা দুনিয়ার সামনে, বিশেষত পশ্চিমা বিশ্বের সামনে বাংলাদেশ সম্পর্কে এইরকম একটা চিত্র হাজির করা যে এখানে ন্যূনতম কোনো মাইনরিটির কোনো অবস্থা নেই, এখানে সব রাস্তাঘাটে সব লোকজন লাশ ফেলে রাখছে, এখানে লোকজন শাখা সিঁদুর পরে বেরোচ্ছেন পারছে না, আইন শৃঙ্খলার কোনো পরিস্থিতি নেই, মানুষজন সব অবস্থা খারাপ, বিরোধী দল তো থাকতেই পারে, বিরোধী দল মানে নিজেদেরকে তারা এখন বিরোধী দল বলছেন, তো তাদের এই অবস্থা দাঁড়াচ্ছে। এই যে চিত্রায়ন, এই চিত্রায়ন করতে পারলে তারা মনে করছেন যে আন্তর্জাতিকভাবে তাদের দিক থেকে একটা সুবিধাজনক অবস্থা তৈরি হবে, কিন্তু এইটা বেশি দিন চালানো আসলে সম্ভব না, কারণ দুনিয়া তো আর সব এক চোখে দেখছে না। তাদের দিক থেকে
আমাদের দিক থেকে আমাদের নীতিটা যেটা সরকারের দিক থেকে নেওয়া হয়েছে আমি মনে করি যে সেটা যথার্থই এবং আরও শক্তভাবে সেটা নেওয়া দরকার। সেটা হচ্ছে যে এই অসত্য ফেক নিউজ এগুলোকে আমাদের সত্য দিয়ে মোকাবেলা করা দরকার। কোনো ঘটনা ধামাচাপা দেওয়ার দরকার নেই। এখানে যে একেবারেই কোনো মানে হিন্দু সম্প্রদায়ের বাড়ির উপরে হামলা হয়নি তা নয়, কিন্তু মাজারে হামলা হয়নি তা না, কোনো কোনো নারী যেখানে নিগ্রহের শিকার হন নাই তা না কিন্তু, এবং এখানে যে কি বলে যে আপনার জাতিগতভাবেও পার্বত্য চট্টগ্রামে কোনো হামলা হয়নি তা না, কিন্তু ঘটনাগুলোর যথাযথ তদন্ত দরকার, যারা দোষী তাদেরকে আইনের আওতায় আনা দরকার, এবং যদি ভবিষ্যতে কোনো ঘটনা ঘটে তাহলে সেটা কোনোভাবে ধামাচাপা না দিয়ে সেটা ঘটনা কি ঘটেছে সেটা হাজির করা দরকার। আমার মনে হয় যথার্থ তদন্ত করলে এই যে পতিত ফ্যাসিস্টদের দোসরদের নানান ইনভলভমেন্ট খুঁজে পাওয়া যাবে, কারণ এগুলোকে তারা এখন যেভাবে ব্যবহার করছে তাতে এইটাকে পুরো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নেই। বাংলাদেশে যে উগ্রবাদী কিংবা বিদ্বেষী লোকজন নাই, সাম্প্রদায়িক বিদ্বেষী লোকজন নাই, তা এটা তো দাবি করা আমরা পারবো না, কিন্তু যে অবস্থা বাংলাদেশে আছে তার চাইতে বহুগুণ রং চড়িয়ে এই যে উপস্থাপন, তাকে স্পষ্টতই আমাদের বিরোধিতা করতে হবে, দুটো আলাদা করতে হবে। বাংলাদেশের মানুষের উল্টো দিকটা দেখেন, মানে যা প্রচার হচ্ছে তার উল্টো দিকটা, যে একটা ভয়ঙ্কর চেষ্টা করা হলো চট্টগ্রামে একজন মুসলিম আইনজীবীকে, আরিফুল ইসলাম আলিফ, সাইফুল ইসলাম আলী, তাকে যেভাবে হত্যা করা হলো, যে নৃশংস কায়দায়। এখন মুসলিম আইনজীবী বলছে এই কারণে যে এটার গুরুত্ব আছে, একজন মুসলিম আইনজীবীকে হত্যা করা হলো যাতে করে মুসলিম সম্প্রদায়ের উপরে মানে একটা উত্তেজিত হয়ে পড়ে, উস্কানিটা তৈরি হয়, এবং তারা হিন্দু সম্প্রদায়ের উপরে হামলা করে। তারপরে ওই হামলার চিত্রগুলো, ছবি, ভিডিও তারা মানে তাদের লিঙ্কে প্রচার করতে পারে, যেমনটা ডোনাল্ড ট্রাম্পের ছবি নিয়ে তারা একটা পরিকল্পনা সাজিয়েছিলেন। এই জায়গাটা থেকে স্পষ্ট যে কি ভয়ঙ্কর উস্কানি তারা দিচ্ছে। এখন আমরা যদি অসত্যের বিরুদ্ধে সত্য ঘটনা নিয়ে হাজির হই, আমরা যদি সাম্প্রদায়িক উস্কানির বিরুদ্ধে, চট্টগ্রামবাসী যে ঐক্য, সংহতি, সম্প্রীতি, ধৈর্যের পরিচয় দিয়েছেন, ওইটা বাংলাদেশের যে শক্তির জায়গা, ওইটাই যে বাংলাদেশ, সেইটা আমরা ঠিকমতো অব্যাহত বজায় রাখতে পারি। যারাই নানা ধরনের এই চেষ্টা করবেন, হয় তারা ফ্যাসিবাদের দোসর, আর না হয় তারা আসলে মূলত তাদেরকে সাহায্য করছে, তাদের সাম্প্রদায়িক বিদ্বেষী মনোভাব ফ্যাসিস্টদেরকে সহায়তা করছে। সেই ক্ষেত্রে যে গণপ্রতিরোধের প্রশ্নটা, এইটা আমাদের সামনে আনতে হবে। সাম্প্রদায়িক উস্কানির বিরুদ্ধে আমাদের ওই সম্প্রীতি, ওই ধৈর্য, ঐক্য, সংহতির জায়গাটা নিয়ে দাঁড়াতে হবে। যেমনটা আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে গণতন্ত্র নিয়ে একটা নতুন বন্দোবস্ত নিয়ে হাজির হতে চাইছি। এইটা বাংলাদেশের ভবিষ্যতের জায়গা। এইটা যদি আমরা করতে পারি, এবং একটা ভারত সহ সারা পৃথিবীতে আমরা এটা বলা যে নতজানু বাংলাদেশকে আর আমরা পাওয়া যাবে না। আমরা সকলের সাথে সুসম্পর্ক চাই, কিন্তু মর্যাদা এবং পারস্পরিক স্বার্থের যে ন্যায্যতা, সেটার উপর দাঁড়িয়ে এইটা যত বেশি আমরা স্ট্যান্ড করতে পারবো, তত ভারত কিন্তু দেখবেন, কিংবা সব দেশই, যে এইটার সাথেই নতুন করে খাপ খাওয়ানোর নতুন পররাষ্ট্রনীতি তৈরি করবে। না, আপনারা যে 31 দফা তৈরি করেছেন তার মধ্যেও সেটি আছে, এবং বিএনপির মূল পররাষ্ট্রনীতির জায়গা যে সমতা, ন্যায্যতা এবং সমান বোঝাপড়ার মধ্য দিয়ে, আলাপ আলোচনার মধ্যে দিয়ে সমাধান করা, তো নিশ্চয়ই ভারত সরকার বাংলাদেশের সাথে, বাংলাদেশের মানুষের সাথে ভারতের মানুষের সম্পর্ক হবে বিশেষ কোনো দল বা ব্যক্তির সাথে নয়, এমনকি আপনাদের এককভাবে বিএনপির সাথেও না, সব রাজনৈতিক গণতান্ত্রিক দলের সাথেই সমান সম্পর্ক তৈরি হবে।